Hello, Shimon. What a surprise. Hello, Tonudi. Good evening. Yes, yes, Simon. হ্যালো কাঞ্চন। কাঞ্চন শুনতে পাচ্ছিস? ভয়েস ক্লিয়ার আসছে? কাঞ্চন একটু বল না ভয়েস ক্লিয়ার আসছে কিনা। ওকে, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। নমস্কার শুভেনবাবু।
আচ্ছা, তাহলে শুরু করব। ওকে, শুরু করছি। আজকে আমার প্রথম গল্পটা হুগলি জেলার একটা গল্প, একটা ঘটনা। ব্যাপারটা ভীষণ মর্মান্তিক এবং তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বটে। তার আগে, আমি গল্প বলার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমার লাইভ দেখতে বসেছেন। লৌকিক অলৌকিক গ্রুপ আপনাদের সঙ্গে থাকে। আপনারা লৌকিক অলৌকিক গ্রুপের সঙ্গে মিলেমিশে আমাদের গ্রুপটাকে আরও অনেক উঁচুতে নিয়ে চলুন। আপনাদের কাছে এটাই আমাদের আবেদন। আচ্ছা, তাহলে আমি শুরু করছি আজকের গল্প। এটা হুগলি জেলার একটা জায়গার গল্প, আমি জায়গাটার নামটা বলছি না। ঘটনাটা কীরকম, এক ভদ্রমহিলা একটা ফ্ল্যাটের একতলায় থাকতেন। তো উনি ওনার বাড়িতে ঘরে মধ্যে জানলা রং করছিলেন। ভালো করে শুনুন গল্পটা, মানে বিপদ কিভাবে আসে মানুষের কাছে সেটা দেখুন। উনি ওনার ঘরের মধ্যে জানলা রং করছিলেন, নিজে নিজেই জানলা রং করছিলেন। তা জানলা রং করতে গিয়ে, জানলার রং তো বোঝেন কীরকম হয়, তো করতে গিয়ে নিজের হাতে রং লেগে গেছিল। তা রংটা লেগে গেছে যখন, তখন সেটা তো তুলতে হবে। তা উনি রংটা কেরোসিন দিয়ে তুলতে গেছিলেন। তো ভালো, রংটা উঠে গেছে, কেরোসিন দিয়েছে হাতের মধ্যে, কেরোসিন দিয়ে রংটা তুলেছেন, উঠে গেছে। এইবার ওই অবস্থায় ওনার মাথায় খেয়াল ছিল না। উনি কি করেছেন, দুপুর হয়ে গেছে, কিছু খাওয়া হয়নি, উনি ভাত বসাতে গেছেন গ্যাসে। যেই মাত্র ভাতটা বসাতে গেছেন, আগুন লেগে গেছে, ওনার শরীরের মধ্যে আগুন লেগে গেছে। ওই অবস্থায় উনি দৌড়ে আসছেন। এইবার ইতিমধ্যে সেলসম্যানরা তো দুপুরবেলার দিকে আসেন। তো এক সেলসম্যান ঘরের দরজায় নক করেছে। তা চিৎকার দেখে, এখন কারোর গায়ে যখন আগুন লেগে যাবে সে তো চিৎকার করবেই। সেই চিৎকার দেখে সে হট করে দরজাটা খুলেছে, দেখছে জ্বলন্ত অবস্থায় একজন তার দিকে ছুটে আসছে। সে ভয়ে দরজাটা খুলে ওখান থেকে দৌড়, কারণ সে ভাবছে যে যদি এসে আমার গায়ে জড়িয়ে ধরে তাহলে তো আমি শেষ। সে ওখান থেকে দৌড় মেরেছে। এবার ওই ভদ্রমহিলা কি করবেন, ওই জ্বলন্ত অবস্থায় কিছু করতে পারছেন না। সামনে কল ছিল, ওই অবস্থায় মাথা ঠিক রেখে ওই কলের ওখানে গেছেন, গিয়ে বসে পড়েছেন। গোটা গা পুড়ে গেছে। এমনই অবস্থা, সেই সময় কোনো লোকজন নেই আশেপাশে। যারা ছিলেন তারা বাড়ির মধ্যে রয়েছেন, তারা খেয়ালও করেননি। জ্বলন্ত অবস্থায়, ওরকম দগ্ধ অবস্থায় পুড়ে উনি পড়ে রয়েছেন। বেশ কিছুক্ষণ পরে, আধ ঘন্টা কি 45 মিনিট পরে, ওখান দিয়ে কোনো বাইক আরোহী যাচ্ছিল। সে দেখে ব্যাপারটা যে এরকম অবস্থায় পড়ে রয়েছে। সে তখন অ্যাম্বুলেন্সকে খবর দেয়, আরও বেশ খানিকক্ষণ। এবার সেই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। 1.5 দিন লড়াই করে উনি মারা যান। এরপর থেকে এই ফ্ল্যাটটার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ শুরু হয়ে যায়। বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ শুরু হয়ে যায়।
যেই ঘরের মধ্যে ওই ভদ্রমহিলা থাকতেন, দেখা যায় রাত্রিবেলা ওই ঘরে লাইট জ্বলছে। যেই ঘরে ওই ভদ্রমহিলা থাকতেন, দেখা যায় রাত্রিবেলায় ওই ঘরের মধ্যে থেকে ফিসফিসানি শব্দ আসছে, কিংবা কেউ হয়তো গান করছে। এরকম সব ঘটনা ওয়াচ করতে থাকে মানুষজন। তো এটা গেল আমার প্রথম গল্প, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক একটা গল্প। এবার আসি আজকের যে মূল গল্প, সারান্ডার জঙ্গল। সেই সারান্ডার জঙ্গল নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। সারান্ডা জায়গাটা হচ্ছে আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত। জায়গাটা জঙ্গল এতটাই বড় যে 700টা পাহাড় রয়েছে ওই জঙ্গলের মধ্যে। একটা দুটো নয়, 700খানা পাহাড় ওই জঙ্গলের মধ্যে রয়েছে। ওই জঙ্গলের মধ্যে অনেক আদিবাসী উপজাতিরা রয়েছেন। ভীষণ কষ্ট করে তাদের জীবনযাপন করতে হয়। তো এই সারান্ডা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সারান্ডার জঙ্গলে একটা মিথ আছে, সেটা হচ্ছে বাগিয়া ভূত। বাগিয়া ভূতটা কেমন না, কিছুকাল মানে কয়েক বছর আগে আপনারা একটা হিন্দি ফিল্ম দেখেছিলেন, কাল নামে একটা হিন্দি ফিল্ম এসেছিল। সেখানে এই টপিকটা দেখানো হয়েছিল। তো যখন নাকি কোনো মানুষ ওই জঙ্গলে যায়, মানে ওই জঙ্গলে গেছে এবং তারা বন্য প্রাণীর আক্রমণে মারা গেছে, সেই যে পচা গলা দেহবশেষ, সেই মানুষের যে আধ খাওয়া দেহবশেষ, সেটা ওখানেই পড়ে রয়েছে, কোনো সৎকার হয়নি। এবং অবশেষে কি হয় যে এর যে আত্মাটা তখন ওখানে ঘুরে বেড়ায়, একটা আক্রোশ জন্মায় যে তার দেহ যখন সৎকার হয়নি তখন আশেপাশে যে লোকজন আছে তাদেরকেও সে শেষ করবে। এরকম একটা ঘটনা, মানে এরকম একটা মিথ আছে। তাই বাগিয়া ভূতের খপ্পর থেকে বাঁচার জন্য সবাই কিন্তু একটু প্রস্তুত থাকে জঙ্গলের মধ্যে গেলে। একটা ছোট উদাহরণ দিই কীরকম এরা। এক শিকারী একটা ম্যান ইটারকে মারবার জন্য এই জঙ্গলে যায়। এখন রাত হয়ে গেছে যখন, তখন সে উঁচু গাছের ডালে বসে নিজেকে বেঁধে নেয় যাতে ঘুমিয়ে পড়লে ডাল থেকে পড়ে না যায়। তো সেই রকমই সে বসে রয়েছে হাতে বন্দুক নিয়ে। এমন সময় হঠাৎ করে গর্জন পায়, বাঘের গর্জন পায়। তো সেই সময় তখন মারার জন্য সে চেষ্টা করে, কিন্তু দেখতে পায় না। এরকমভাবেই অনেক রাত হয়ে যায়, তখন তার ঘুম পেয়ে যায়। সে নিদ্রাচ্ছন্ন হয়েছে সবেমাত্র, হঠাৎ করে তার উপরে ইট বৃষ্টি শুরু হয়ে গেল। সে ইটের ঠেলায় হয়তো তার প্রাণই চলে যেত, এইরকম ব্যাপার। সে ইট বৃষ্টি শুরু হওয়ার ফলে সে কোনো মতে সে নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু সে বুঝেছিল যে এটা বাগিয়া ভূতেরই কাজ। তো এই রকমই বাগিয়া ভূত এখানে উপদ্রব করে। তা এই যে ভদ্রলোক, এই যে শিকারী, ইনি বাগিয়া ভূতের খপ্পর থেকে বেঁচেছিলেন ঠিকই, কিন্তু উইলসন সাহেব পারেননি। আসছি উইলসন সাহেবের কথায়। তার মাঝখানে একটা ছোট গল্প বলে নিই। ছোট গল্প মানে এই জঙ্গলেরই, সারান্ডার জঙ্গলেরই আরেকটা ছোট গল্প বলে নিই। কীরকম ঘটনাটা, এক দম্পতি, এখানে এক মুন্ডা দম্পতি, মুন্ডারা তো ভীষণ গরিব হয়। তো মানে এরা ওই সব জঙ্গলের কাঠ টাট কেটে নিয়ে এসে বেচে, মধু টধু বেচে, এই করেই তাদের সংসার চলে। তো এই মুন্ডা দম্পতি কি করেছে,
এতই এতই দিন দরিদ্র অবস্থা তাদের, তারা ঠিক করেছে যে এখানে টোয়েবু বলে একটা নদী আছে, সেই টোয়েবু নদীতে প্রচুর মাছ আছে সেই টোয়েবু নদীতে। তা এরা ঠিক করেছে যে এই টোয়েবু নদীর থেকে মাছ তুলে এনে বিক্রি করবে, বিক্রি করে যেটুকু পয়সা হবে তাতে তারা খাওয়া দাওয়া করবে, পেট চালাবে। তো সেই কথা চিন্তা করেই এরা জঙ্গলে ঢুকেছে। জঙ্গলে ঢোকার পর যাচ্ছে, জঙ্গলের ভেতর অনেকটা দূর যাচ্ছে, যাওয়ার পর তবুও তারা টোয়েবু নদীর সন্ধান পায়নি। আস্তে আস্তে আরও গভীর জঙ্গলে ঢুকেছে, ঘন জঙ্গল, অন্ধকার অবস্থা। সেখান থেকে যেতেই যেতেই স্যাঁতস্যাঁতে জায়গা, অবশেষে টোয়েবু নদীর ধারে এসে তারা পৌঁছয়। এই টোয়েবু নদীর থেকে তারা ভাবে যে মাছ তুলে তারা নিয়ে যাবে। আর যেমন ভাবা তেমনি কাজ। এই দম্পতির যে ওয়াইফ, মানে এই দম্পতির মধ্যে যিনি ওয়াইফ ছিলেন, মানে স্ত্রী যিনি ছিলেন, তিনি কি করেন, একটা কাপড় একটু উঁচু জায়গায় একটা পাথরের উপরে একটা কাপড় বিছিয়ে দেন, আর যিনি হাজবেন্ড ছিলেন তিনি নদীর ধারে বসেন, ছিপ ফেলে দেন নদীতে, আর ওয়াইফকে বলেন যে আমি ছুঁড়ে ছুঁড়ে মাছগুলো তোমার ওখানে ফেলবো। এইবার ছিপ ফেলে বসে আছেন। বেশ খানিকক্ষণ পর ছিপের মধ্যে একটা ভারী ভারী জিনিস লাগে। কি সেই ভারী ভারী জিনিস? উনি ছিপটা আস্তে আস্তে তুলে দেখেন, বাহ, বেশ ভালো একটা বড় রুই মাছ ফেসে গেছে। উনি ওটা ছুঁড়ে নিয়ে ওনার ওয়াইফের দিকে পাঠিয়ে দেন। এরপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের মাছ ওঠে, কখনো মৃগেল, কখনো রুই, এইভাবে প্রচুর মাছ আস্তে আস্তে উঠতে থাকে, ছোট বড় মাঝারি প্রচুর মাছ উনি কিন্তু তুলতে থাকেন। এবার ওনার ওয়াইফ বলেন যে আর তুলো না, প্রচুর মাছ উঠে গেছে, আর দরকার নেই আমাদের, এখন আর তুলো না। কিন্তু কে কার কথা শুনে? উনি তো মাছ তোলাতেই ব্যস্ত, ভাবছেন যত আমি মাছ তুলবো তত বেশি বিক্রি করব, তত বেশি পয়সা হবে, তত বেশি ভালোভাবে থাকতে পারবো, লোভ যাকে বলে। তো উনি মাছ তুলেই যাচ্ছে। তা ওনার ওয়াইফ ভাবছেন যে আমি এত মাছ নিয়ে যাব কি করে, সেটাও তো সম্ভব নয়। এইবার কি হয়েছে, মাছ তুলে নিয়ে ওনার ওয়াইফ মাছগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করছেন। তো দেখছেন যে আর নিচ থেকে মাছ আসছে না। তা কেন মাছ আসছে না, হঠাৎ করে আর কেউ ছুড়ে দিচ্ছে না? একটু চিন্তায় পড়ে গেছেন ওনার ওয়াইফ। একটু নিচে নেমে দেখছেন যে কী হলো, কোথাও দেখতে পাচ্ছেন না হাজব্যান্ডকে, তাহলে কি নদীর জলে পড়ে গেল? এরকম চিন্তা ভাবনা করছেন, বুঝতে পারছেন না, চারিদিকে একটু আধটু করে খুঁজছেন, আবার বেশি দূরে যেতেও পারছেন না, মাছ রয়েছে। জঙ্গলের কোনো বন্য প্রাণী এসে যদি মাছগুলো নিয়ে চলে যায় তাহলে তারা কী বেচবে? তা অনেক চিন্তা করার পর দেখতে যখন পাচ্ছে না, তখন উনি ওই মাছের সামনেই বসে পড়লেন। বসে মাছগুলোকে দেখছেন, আস্তে আস্তে গোছাবার চেষ্টা করছেন। এমন সময় একটা বড় মতো জিনিস ওনার সামনে এসে পড়লো, ওই মাছের ওখানটায় এসে পড়লো, যার খানিকটা ওনার কোলে, খানিকটা মাছে। তো উনি ভাবলেন, প্রথমে যখন জিনিসটা পড়লো তখন উনি ভাবলেন যে বা আবার বোধহয় একটা মাছ এসে পড়লো। কিন্তু যখন জিনিসটার দিকে তাকালেন, আঁতকে উঠলেন। কী কারণে আঁতকে উঠলেন? কারণ ওটা মাছ ছিল না, ওনার হাজব্যান্ডের কাটা মুন্ডুটা ছিল। ওই কাটা মুন্ডুটা এসে ওখানে পড়ে, রক্তে ভেসে যায় তার কাপড়, এবং ওই ভদ্রমহিলা বরাবরের মতন সংজ্ঞাহারা। বরাবরের মতন মানে বুঝতেই পারছেন। তো এই দম্পতি এখানেই যখন মারা যায়, এরপর থেকে ভূত প্রেতের আড্ডাখানা হয়ে ওঠে ওই জঙ্গল, মানে ভুল বললাম, ওই টোয়েবু নদী ওই পার। মানুষ সাহস করে আর টোয়েবু নদীর দিকে যেতে চায় না। এবার চলে আসি উইলসন সাহেবের কথা।
থলকোবাদ বনবাংলো যেটা ছিল, সেই থলকোবাদ বনবাংলো থেকে উইলসন সাহেব কি করেন, একটা 8 দিনের ট্যুরের প্রোগ্রাম নেন। অত বড় তো জায়গা, সারান্ডার জঙ্গল তো অত বড় একটা জঙ্গল, 8 দিন ট্যুরের একটা উনি ঠিক করেন। সঙ্গে ওনার 2 সাকরেতকে নেন, আর ছিল ড্রাইভার। ওনার যে ড্রাইভার তিনিও ওদের সঙ্গে যান। তবে বলে রাখি, ড্রাইভারটি কিন্তু খুব ভীতু ধরনের ছিল। এইবার যেতে যেতে উনি দেখেন যে একটা মানে বেশ খানিকটা চলে গেছেন, তখন উনি দেখেন যে একটা খাড়া পাহাড়ের মতন রয়েছে। খাড়া পাহাড়টার ধারে উনি এসে ওনার গাড়িটাকে সাইড করেন এবং ওনার যে 2 সাকরেত তাদেরকে বলেন যে চলো তোমরা এক কাজ করো, তোমরা এর ওপরে তোমরা আস্তে আস্তে ওঠো, আমি আগে উঠে যাচ্ছি, উঠে গিয়ে তারপর তোমরা এসো। তো ঠিক আছে, উনি আগে আগে উঠে গেলেন। আর এরা দুজন আস্তে আস্তে উঠতে চাইছে, এমনিতেই খাড়া, তারপর জঙ্গলের যে লতাগুলো রয়েছে সেগুলোতে কাঁটা থাকার জন্য কি হয়েছে, এই লতাগুলো গায়ের মধ্যে শরীরের মধ্যে লাগছে আর রক্ত পড়ছে। তারপরে ওই খাড়া উঁচু পাহাড়, আস্তে আস্তে এরা দুজন উঠছে। এক সময় কি হলো, হঠাৎ করে এরা গাছ ভাঙার শব্দ পেল। এখন আপনি কোনো খাড়া জায়গায় উঠছেন আর ওপর থেকে কোনো গাছ ভাঙার শব্দ আসছে, তো অবভিয়াসলি গাছটা যদি পড়ে তাহলে গাছের গুঁড়িটা তো নিচের দিকেই আসবে, এবং যখন নিচের দিকে আসবে যদি আপনার সামনে দিয়ে পড়ে, আপনার ওপর দিয়ে পড়ে, তাহলে আপনাকে ম্যাস্ট করে বেরিয়ে যাবে, তাই না? তো ঠিক সেই রকমই এরা চিন্তা করছে, তখন বুঝতে পারছে না যে কোথায় গাছটা ভেঙেছে। তো সেই অবস্থাতেই এরা কি করছে, তখন ওখান থেকে পালাবার চেষ্টা করছে। এবার একটা দিকে পালাতে যাচ্ছে, গিয়ে তখন এরা হাতির আওয়াজ পাচ্ছে, যে হাতি এই অঞ্চল দিয়ে ঘুরছে এবং একটা দুটো নয়, বেশ দল নিয়ে ঘুরছে, সে হাতির আওয়াজ পাচ্ছে। তা একদিকে গাছ ভেঙে পড়ছে, একদিকে হাতির আওয়াজ, মাঝখানে ফেসে যাচ্ছে। এইভাবে এরা দৌড়তে থাকছে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে জলের শব্দ পায়, ভাবে যে এরা যে সামনেই তাহলে নদীটা চলে এসছে। এমন একটা টিলার মধ্যে তারা উপরে উঠছে, এমন একটা পাহাড়ের মধ্যে উপরে উঠছে, টিলা বলাটা ভুল, এমন একটা পাহাড়ের উপরে উঠছে যেখান থেকে নাকি গোটা সারান্ডার জঙ্গলটাই দেখা যায়। এইবার নদীর আওয়াজ পেয়ে তাদের মনোবল একটু বেড়ে যায়, তারা দৌড়তে থাকে, ওই আওয়াজ লক্ষ্য করে দৌড়তে থাকে। আবার গাছ ভাঙার শব্দ, পাজল হয়ে যাচ্ছে, পুরোপুরি পাজল হয়ে যাচ্ছে এরা। আর বাগিয়া ভূতের কাজটাই এটা যে আপনাকে পাজল করে দেবে, আপনাকে সম্পূর্ণভাবে সে মানসিকভাবে আগে মেরে দেবে। তো এইবার দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে এবার বাচ্চার কান্নার শব্দ। এইবার বাচ্চার কান্নার যখন শব্দ পেয়েছে এরা ভেবেছে যে তাহলে ঠিক আছে, এখন আশেপাশে মানুষজন রয়েছে, কারণ এইখানে প্রচুর মহিলা আসেন কাঠ কাটতে এবং তাদের বাচ্চাকে তারা সঙ্গে বেঁধে আনেন, পিঠে বেঁধে আনেন। যাক, তাহলে কাছাকাছি মানুষজন পেয়েছি আমরা, এই মনোবলটা তাদের মধ্যে এলো। তা বাচ্চাটার কান্নার শব্দ শুনে তারা সেই দিকেই এগোতে লাগলো। এখন বাচ্চাদের কান্না কীরকম হয় দেখুন, ভীষণ শ্রিল ভয়েস হয়। শিশুরা ছোট, তারা সবার কাছেই প্রিয়, মেনে নিচ্ছি, কিন্তু তাদের কান্নার শব্দটা ভীষণ কানে লাগে, ভীষণ শ্রিল ভয়েস হয়। তো এই ভয়েসটা এতটাই লাগছিল কানে, তারা আর পারছিল না নিতে। এরপর আরও এরকম বাচ্চার কান্নার আওয়াজ তারা শুনতে পেল এবং সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে এবং লাউডলি হতে শুরু করেছে। এইবার তারা পুরোপুরি দিশেহারা হয়ে গেছে, জঙ্গলের মধ্যে উদ্ভ্রান্ত হয়ে দৌড়চ্ছে। ওই রকম একটা চড়াই উতরাই জায়গা, সেখানে উদ্ভ্রান্ত হয়ে এরা দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে দেখছে যে উইলসন সাহেব ওপর থেকে নিচে নামছেন, হাতের মধ্যে একটা লাল কাপড়,
সেই লাল কাপড়টা ধরে সেই নাড়াতে নাড়াতে নিচের দিকে নামছেন, যেন উনি বোঝাতে চাইছেন আর এসো না, আর এসো না, এখানে এলে শেষ হয়ে যাবে। তো উইলসন সাহেব যখন নিচে নামছেন তখন এরা দুজন কি করে, দৌড়ে যায় উইলসন সাহেবের দিকে এবং দৌড়ে গিয়ে ওনাকে ধরেন, ধরে আস্তে আস্তে উইলসন সাহেবকে নিচে নামাতে চান। তা ভালো কথা, উইলসন সাহেবকে তারা আস্তে আস্তে নিচে নামিয়ে জিপে আনেন। জিপের মধ্যে ওঠার পর যেন মনে হচ্ছে যে ওই যে বাচ্চার যে কান্নার শব্দটা, সেটা যেন ওদের পেছনে আস্তে আস্তে ধাওয়া করেছে। এবং শুধু একটা বাচ্চা নয়, প্রচুর প্রচুর বাচ্চার কান্না, প্রচুর প্রচুর বাচ্চার কান্নার শব্দ এদের পেছনে ধাওয়া করেছে। এদের জিপ দৌড়চ্ছে, পেছনে বাচ্চার কান্নার শব্দটাও দৌড়চ্ছে, যেন কোনো ক্রমে এদের জিপটাকে এরা ওই ওই বাচ্চাদের যে কান্নার যে শব্দটা নিজের বশে আনতে চাইছে, নিজের মুঠোর মধ্যে আনতে চাইছে। যেভাবেই হোক সেদিনকে এরা প্রাণে বেঁচে যায়। অনেকটা দূর যাওয়ার পর সেই শব্দ আর এদেরকে অনুসরণ করে না, তারা কোনো রকমে থলকোবাদ বনবাংলোতে পৌঁছয়। পৌঁছানোর পর এরা এখানে স্টে করে। কিন্তু উইলসন সাহেবের শরীর কিন্তু ভীষণ ভীষণ খারাপ হয়ে যায়, মানে জমে মানুষের টানাটানি এই অবস্থায় চলে যায়। আর ওই যে ড্রাইভারের কথা বলেছিলাম যে নাকি ভীষণ ভীতু ছিল, সেই ড্রাইভার কি করে ওখান থেকে বলে যে এই উইলসন সাহেব এখন বাগিয়ার খপ্পরে পড়েছে, আমি আর এখানে থাকবো না, তাহলে আমার প্রাণও শেষ হয়ে যাবে, বাগিয়া আমাকেও মেরে ফেলবে। তো এ কি করে, তখন বলে যে আমি জিপ নিয়ে চলে যাচ্ছি শহরে, আজকে রাত্রের মধ্যে আমি শহরে পৌঁছবো এবং পৌঁছে কারোর হাতে আমি জিপটাকে পাঠিয়ে দেবো বলে সে জিপ নিয়ে ওখান থেকে পালায়। এই জিপ কিন্তু ফিরে এসেছিল 2.5 দিন পরে। যেই ড্রাইভার নাকি বলল যে সে সেই দিন রাত্রের মধ্যেই জিপ নিয়ে পৌঁছে যাবে শহরে, সেই জিপ ফেরত এলো 2.5 দিন পরে। যিনি জিপটাকে নিয়ে এসেছিলেন সেই চালক বললেন যে এই যে ড্রাইভার যে নাকি জিপ নিয়ে গেছিল, সে মারাত্মকভাবে জখম হয়েছে, তার হয়তো আর কোনোদিনও এই কাজ তো ছেড়েই দিন, সে হয়তো কোনোদিনও আর উঠে দাঁড়াতে পারবে না, এমন জায়গায় মানে এমন অবস্থায় তার জখমটা চলে গেছে। তো এইরকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এই সারান্ডার জঙ্গলে ঘটে। তো এই যে বাগিয়ার হাত থেকে উইলসন সাহেবের যে একটা বাগিয়ার খপ্পর থেকে যে বেরিয়ে আসা, উইলসন সাহেবের কিন্তু শেষের দিকে দিন গোনা শুরু হয়েছিল। 103 জ্বর নিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার কিন্তু আশা খুব কমই দেখেছিলেন এবং পরবর্তীকালে উইলসন সাহেবের কিন্তু শেষ দশা প্রাপ্তি হয়েছিল। এখানকার লোকেরা বলে যে শুধু বাগিয়া ভূত নয়, এখানে বিভিন্ন ভূতের দৌরাত্ম্য যে কোন পর্যায়ে সেটা শুধু তারাই জানে। যেমন ধরুন, কোনো মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেল, তখন তার ভূতটা হয়ে গেল জুকিনি। এদের মতামত অনুযায়ী এই জুকিনি ছাড়াও আছে রঙ্কিনী, এই জুকিনি ছাড়াও আছে বাগিয়া ভূত, এই জুকিনি ছাড়াও আছে পেতনি, ডাকিন, এরকম বিভিন্ন ধরনের ভূত এখানে ঘোরাফেরা করে এবং এদেরকে তুষ্ট করবার জন্য এরাও বিভিন্ন পন্থা নেয়। যেমন ধরুন, ভাল্লুকের নখ, বন শুয়োরের চোয়াল, কিংবা
বাঁদরের কণ্ঠের হাড়, এগুলো ধরুন ভাল্লুকের নোখটা নিয়ে এরা এদের যে চাল, ঘরের যে চাল, সেখানে ঢুকিয়ে রাখলো, খড়ের গাদায় ঢুকিয়ে রাখলো। বন শুয়োরের চোয়াল নিয়ে মাটিতে পুঁতে রাখলো, তা এরা যেখানে থাকে, যে ভিটে মাটি, সেখানে পুঁতে রাখলো। বাদরের কণ্ঠের হাড় নিয়ে দাওয়ার মধ্যে ঝুলিয়ে রাখলো। এইভাবে বিভিন্ন উপাচার এরা করে থাকে। কারণ এরা মানে যে অপদেবতারা এইভাবেই কিন্তু অপদেবতারা আস্তে আস্তে এদের বশে আসে, কিংবা অপদেবতারা তুষ্ট হয়। এবার ঘটনাটা এই রকম। অপদেবতা কি? অপদেবতা জিনিসটা কি? আমরা হিন্দুরা বিশ্বাস করি যে আমাদের নাকি ৩৩ কোটি দেবদেবী আছে। আমাদের ৩৩ কোটি দেবদেবী আছে। কিন্তু এই ৩৩ কোটি দেবদেবী যে আমাদের সবসময় ভালো করেন কিংবা উচ্চ মার্গের দেবদেবী, তা কিন্তু নয়। নিচু জাতের দেবদেবীও আছেন। আমাদের মানুষের মধ্যে যেমন উঁচু জাত নিচু জাত আছে, যদিও জাতপাতে আমরা বিশ্বাসী নই, জাতপাতে আমরা একদমই বিশ্বাসী নই, তবুও তো আছে উঁচু জাত নিচু জাত। বলতে আমি এই কথাটা বলছি যে যেমন ধরুন এই কোল, মুন্ডা, ভিল, এই ধরনের উপজাতি আছে, আদিবাসী আছে, তাদের কথা বলছি। আবার আমাদের শহুরে মানুষরাও আছে, এই কথাটা বলছি। আমি কিন্তু অন্য ধরনের কথা কিছু বলছি না। তো ঠিক সেরকম দেবতাদের মধ্যেও নাকি এরকম ব্যাপার আছে, এবং অপদেবতারাও কিন্তু দেবতা। এই ৩৩ কোটি দেবদেবীর মধ্যে নিচের দিকে যে দেবতারা রয়েছেন তারাই হচ্ছেন অপদেবতা। এবং এই অপদেবতাদের বিরাজ ক্ষেত্র হচ্ছে এই সারান্ডার জঙ্গল, ৭০০ পাহাড়ে ঘেরা সারান্ডার জঙ্গল। এখানে নদীর ধারে ইকিরবোঙা দেখা যায়। ইকিরবোঙা কি? ইকিরবোঙা হচ্ছে এক ধরনের ভূত। এরা মাছ খেতে ভালোবাসে, এবং আপনি যদি নদী থেকে মাছ তোলেন, তাহলে এদেরকে পুজো করবার জন্য, এদেরকে তুষ্ট করবার জন্য আপনাকে এদের কাছে একটা অন্তত মাছ ঘুষ দিয়ে যেতে হবে। এছাড়াও অপদেবতা আছে সাঙার বোঙা, এছাড়াও অপদেবতা আছে বাগিয়া বোঙা, তো হাঙ্কার বোঙা আছে। এইরকমই বিভিন্ন ধরনের বোঙা, এইরকমই বিভিন্ন ধরনের ভূত এইসব অঞ্চলে কিন্তু দেখা যায়। এই সব অঞ্চলে মানে এই সারান্ডার জঙ্গলে বেশ কিছু বন বাংলো আছে। সেই সব বন বাংলোর মধ্যে কিছু কিছু বন বাংলো আছে এরকম, যেগুলো নাকি পিশাচের একদম কারখানা যাকে বলে, পিশাচের আড্ডাখানা যাকে বলে, সেরকমই একটা বন বাংলোর গল্প বলি। এক ব্যক্তি কলকাতা থেকে গেছিলেন। কলকাতা থেকে উনি সারান্ডার জঙ্গল ঘুরতে গেছিলেন। একাই গেছিলেন, মারাত্মক সাহস ওনার। সেই অবস্থায় উনি সারান্ডার জঙ্গলে গেছেন। বিভিন্ন ধরনের পারমিশন করার পর উনি একা একাই ঢুকেছেন, যেখানে সারান্ডার জঙ্গলে বারবার বলা হয় যে যদি জঙ্গল পরিদর্শন করতে হয় তাহলে গাইড নিয়ে করো, আদারওয়াইজ যেও না। কারণ জঙ্গলে হারিয়ে যাওয়ার ভীষণ একটা ব্যাপার থাকে, আর গাইডরা জানে কখন কোন জায়গায় কোন বন্য প্রাণী ওত পেতে বসে আছে তোমাকে শেষ করবার জন্য। গাইডরা এটাও জানে যে কখন কোন জায়গায় কোন ভূত ওত পেতে আছে, কিংবা কোন পিশাচ কিংবা কোন অপদেবতা ওত পেতে আছে তোমাকে শেষ করার জন্য। তাই গাইড ছাড়া কখনোই সারান্ডার জঙ্গলে যেও না। তা ইনি গেছিলেন, অত্যন্ত সাহসী ভদ্রলোক। ইনি গেছিলেন, জঙ্গলের ভেতর ঢুকেছেন।
ঢুকে এইরকমই একটি বন বাংলোয় গিয়ে উঠেছেন। বিকেলের দিকে পৌঁছেছেন। পৌঁছানোর পর বন বাংলোতে ওঠার পর তা দেখছেন যে বন বাংলোর যে কেয়ারটেকার উনি এসছেন, আর উনি ওখানে গেছেন, কাছাকাছি গেছেন, তখন দেখছেন যে কেয়ারটেকার ভেতর থেকে বেরিয়েছে। বেরোনোর পর তখন বলছে যে কি বলুন। তখন উনি ওনার পাসগুলো দেখালেন, তখন বললেন যে আসুন আপনি ভেতরে আসুন, এসে রেস্ট নিন, তারপর আমি আসছি। আপনার জল টল সব দেওয়া রয়েছে ওখানে, জল গামছা সব দেওয়া রয়েছে, আপনি হাত পা ধুয়ে নিন ভালো করে, রেস্ট নিন, আসছি তারপর। তো উনি যথারীতি নিজের একটু ফ্রেশ হয়ে নিলেন, হওয়ার পর এসে বসেছেন, বাইরের জামা কাপড় ছেড়ে নিজের সেখানে রাত্রিযাপন করবার জন্য যে জামা কাপড় এনেছিলেন সেটা পরে উনি বসেছেন। এমন সময় ওই কেয়ারটেকার এসে হাজির। তা কেয়ারটেকার এসে বলল যে রাতে কি করব। এখন এদের তো এই ধরনের পর্যটক কিংবা এই ধরনের লোকদের সেবা করেই তো এদের সংসার চলে। সরকার থেকে যেটুকু দেয় এদের জন্য সেটা সেটা এদের জন্য এনাফ নয়। এইভাবেই এদের সংসারটা চলে, যে এই টিপস কে কতটা দিয়ে যায় তার উপর খুশি হয়ে কে কতটা কিছু জিনিস দিয়ে যায়। তো স্বাভাবিকভাবে এরা খুশি করবার চেষ্টা করে। তো এই ভদ্রলোক বললেন যে তুমি একটা কাজ করো, বন মোরগের মাংস আর রুটি বানিয়ে দাও আমাকে। বলল ঠিক আছে, তাই হবে। এইবার ভদ্রলোক একটু বাইরে পায়চারি করবার জন্য বেরোলেন। কিছু না 7-8 পা গেছেন, হঠাৎ করে পেছন দিক থেকে ডাকছে ওই কেয়ারটেকার, বাবু বাবু আপনি বেরোবেন না, এখন বেরোবেন না, এখন জঙ্গল ভালো নয়, বেরোবেন না, এই সময় জঙ্গল ভালো নয়, আপনি ভেতরে চলে আসুন, এই সময় জঙ্গল ভালো নয়, একদম বেরোবেন না। ঠিক আছে, ভেতরে চলে এলো, এসে চুপচাপ বসে আছে, কি আর করবে। ওই অত ইন্টিরিয়ার জঙ্গলের মধ্যে তো আর ইলেকট্রিকের লাইট নেই, ইলেকট্রিকের লাইনও নেই, যার ফলে এই হ্যাজাকের আলো ওইসবেই চলছে। তো যাই হোক, রাত কটা বাজে তখন বোঝাও যাচ্ছে না। এই সময় ওই কেয়ারটেকার এলো, বন মোরগের মাংস আর রুটি নিয়ে এসে টেবিলের ওপর রেখে বলল, বাবু এই আপনার খাবার, আর এখানে এই যে জল রইল, আপনি খেয়ে শুয়ে পড়বেন, রাতে কিন্তু দরজা খুলে রাখবেন না, ঠিক আছে? দরজা রাতে খুলে রাখবেন না, বন্ধ করে রাখবেন। ওকে, যথারীতি তাই করল। কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা খাওয়ার পর এই ভদ্রলোকের ইচ্ছে হলো এই চাঁদনি রাতে একটু জঙ্গলটা দেখি, এত কষ্ট করে যখন এসছি 2-4 পা এগিয়ে দেখি না কেন। আগেই বলেছি ভীষণ সাহসী ছিলেন ওই ভদ্রলোক। উনি দরজা খুলে বেরোতে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন যে ওই কেয়ারটেকার দাঁড়িয়ে রয়েছেন বারান্দার এক কোণে, দাঁড়িয়ে বলছেন, বাবু আপনাকে বলেছিলাম না আপনি বেরোবেন না, ভেতরে যান, এক্ষুনি ভেতরে যান, এটা কেন করছেন আপনি? তা কেয়ারটেকারের কথায় তিনি আর যাওয়ার সাহস পাননি, উনি ভেতরে চলে এসেছিলেন। চলে আসার পর উনি সেদিনকে শুয়ে পড়েন। পরের দিন সকালবেলায় যখন ঘুম ভাঙে তখন উনি দেখেন যে আলো ফুটে গেছে, চারিদিকে আলোয় আলো, দরজায় কে কড়া নাড়ছে। তো উনি দরজাটা খোলেন। দরজাটা খোলার পর উনি দেখেন যে একটি ছেলে দাঁড়িয়ে আছে, অল্প বয়সী একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। উনি বলেন যে কি ব্যাপার? বলছে, বাবু আমি কেয়ারটেকার, কালকে আসতে পারিনি, আমি শুনেছি রাত্রিবেলা আপনি আসেন, কিন্তু আমার তো রাত্রে ডিউটি নেই,
আমি কালকে আসতে পারিনি, তো আপনার কি লাগবে বলুন, আর কালকে আপনি কেমন ছিলেন সেটা আমাকে বলুন। তো বলছে তার মানে কালকে আসতে পারিনি মানে তুমি তো কালকে আমাকে মোরগা রুটিয়ে দিয়ে গেলে, তাহলে আসতে পারিনি বলছো কি? বলছে আমি আমি আপনাকে দিয়ে গেছি। তখন ভদ্রলোক ভালো করে দেখলো যে না, এ তো সেই কেয়ারটেকার নয়, সে তো একটু বয়স্ক ছিল। বললো না না, তুমি যাওনি, কিন্তু আরেকজন কেয়ারটেকার দিয়ে গেলো। বললো এখানে তো আর কেয়ারটেকার নেই কেউ, আমিই আছি। বলছে কেন, একটু বয়স্ক মতো একজন রয়েছে, ধুতি পরে আর গেঞ্জি পরে ছিল। বলছে ও, আপনিও দেখেছেন মতিকে? বলছে মতি? কে মতি? বলছে মতি এখানে আজ থেকে 10-15 বছর আগে কাজ করতো। আজ থেকে 10-15 বছর আগে মতি এখানে কাজ করতো। এবার কি হয়, একজন এখানে বেড়াতে আসেন, তিনি এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার উপরে এক জঙ্গলের এক প্রাণী ঝাঁপিয়ে পড়ে। সেই ভদ্রলোককে বাঁচাতে গিয়ে মতি বেঘোরে প্রাণ দেয়। এই মতির আত্মা কিন্তু এই গেস্ট হাউসে, মানে এই বনবাংলোতে এখনো ঘুরে বেড়ায়। মতি এই বনবাংলোকে ভীষণ ভালোবাসে, তাই ওর আত্মা এখান থেকে ছেড়ে যেতে পারেনি। ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাবুন, কালকে রাত্রে আপনাকে যে নাকি মুরগির মাংস আর রুটি করে দিল, আপনার এত কেয়ার নিল, আপনি যখন বাইরে যাচ্ছেন আপনাকে বকে ভেতরে ঢুকিয়ে দিল, আপনাকে বলেও দিল যে দরজা বন্ধ করে রাখবেন, পরের দিন সকালবেলা আপনি শুনছেন যে তার কোনো অস্তিত্ব নেই। তাহলে কে ছিল সে? ভয়ঙ্কর। এই ধরনের অভিজ্ঞতা সত্যি ভয়ঙ্কর। তো এই হচ্ছে এখানকার বনবাংলোগুলো। এখানকার বনবাংলোগুলো এরকমই, মানে সব কিছু না হলে, সবকটা না হলেও বেশ কিছু জায়গা এরকম আছে। তো আরেকটা বনবাংলোর আরেকটা গল্প আপনাদেরকে বলি। একটা দল এখানে বেড়াতে গেছে, এরাও একদম জঙ্গলের ইন্টেরিয়ারে চলে গেছে। ইন্টেরিয়ারে চলে গিয়ে একটা বনবাংলোতে গিয়ে উঠেছে। বনবাংলোয় উঠে এরা বেশ আনন্দ করছে, মজা করছে। দলের মধ্যে 7-8 জন রয়েছে, বাঙালি দল। সবাই মিলে গান গাইছে, মজা করছে, হই হুল্লোড় করছে। তো কেয়ারটেকার এসে বলে, এখানেও সেই কেয়ারটেকারের গল্প, কেয়ারটেকার এসে বলে যে আপনারা কিন্তু বেশি রাত হয়ে গেলে আর চিৎকার চেঁচামেচি করবেন না, কারণ আপনাদের আওয়াজ জঙ্গলের মধ্যে যাবে, কোনো বন্যপ্রাণী সেই আওয়াজ অনুসরণ করে কিন্তু চলে আসবে। এই যে বলাটা, এই বলাটাই সার। কেউ কিন্তু শোনেনি, কেউ রবীন্দ্রসঙ্গীত গাইছে, কেউ আপন মনে বেহালা বাজাচ্ছে, কেউ আনন্দে নাচছে, অল্প বয়সী ছেলেরা যা হয় আর কি। এদেরই মধ্যে একটি ছেলে সাহস করে ঘর থেকে বেরোয় রাত্রিবেলা মাঝরাত্রে তার নাকি দেখার শখ হয়েছে কেমন জঙ্গল, আশেপাশেটা সে ঘুরে দেখবে। শখেরও বলিহারি, বেরিয়েছে, 2-3 পা গেছে, কি জানি কি দেখেছে, পড়ে গেছে। এখন কোনো মানুষ যদি ধপ করে পড়ে যায় তার একটা আওয়াজ হয়, বাকি সঙ্গীরা ওখানে দৌড়ে গেছে, গিয়ে দেখছে ওরকম পড়ে রয়েছে, হাত পা কাঁপছে আর মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। সবাই মিলে ধরাধরি করে ভেতরে নিয়ে আসে, নিয়ে এসে তার সেবা শুশ্রূষা চলে। পরের দিন সকালবেলা সে যখন ওঠে ঘুম থেকে, তখন তাকে বলা হয় যে তুমি কি এমন দেখেছিলে যে তুমি এরকম অজ্ঞান হয়ে পড়লে? তখন সে বলে যে আমি দেখছি এই যে দূরে যে কুয়োটা রয়েছে, সেই কুয়োর ওপর
গাউন পরা একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন আর নাচছেন। গাউন পরা একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন আর নাচছেন, আর মাঝে মাঝেই হাত দিয়ে আমাকে ইশারায় ডাকছেন ওখানে। তা এরা জিজ্ঞেস করলো কেমন দেখতে, বলছে মুখটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, কিছুতেই আমি মুখটা ভালো করে দেখতে পেলাম না ওই ভদ্রমহিলার। তো যাই হোক, এরা যখন এইসব কথাবার্তা বলছে তখন কেয়ারটেকার এখানে চলে এসছে। কেয়ারটেকারকে তখন সবাই মিলে ধরে যে কি ব্যাপার বলো তো, এইরকম কি হয়েছে? বলছে ও এটা তো কোনো ব্যাপারই নয়, এইটা তো কোনো ব্যাপারই নয়। কেন কি, এই যে বনবাংলোটা তৈরি করেছিল ওডিফ সাহেব, ওডিফ সাহেব এই বনবাংলোটা তৈরি করেছিল, এবং উনি ওনার ওয়াইফকে প্রচুর মারধর করতেন। নিজেদের মধ্যে মানে সাংসারিক বচসা যেটাকে বলে ভীষণভাবে চলত। তা এইরকমই একদিন এই ওডিফ সাহেব নিজের ওয়াইফের সঙ্গে ঝগড়া করছিলেন, তখন এনার ওয়াইফ রেগে গিয়ে এনার মুখে থুতু ছিটিয়ে দেন। ওডিফ সাহেব তখন এনার ওয়াইফকে তেড়ে গিয়ে মারতে যান। এনার ওয়াইফ তখন ওখান থেকে পালিয়ে যায়। ওডিফ সাহেবও কম কিসের, তিনিও পেছন পেছন দৌড়চ্ছেন, ওনার ওয়াইফও দৌড়চ্ছেন। দৌড়তে দৌড়তে এক জায়গায় গিয়ে ওডিফ সাহেব ওনার ওয়াইফকে ধরে ফেলে মাটিতে ফেলে দেন। ফেলে দিয়ে ওনারকে কিল চর ঘুষি লাথি যা পারছেন সেভাবে মেরে যাচ্ছেন। মারতে মারতে এমন অবস্থা হলো যে ওডিফ সাহেব মানে সব কিছু ভুলে গিয়ে ওয়াইফকে ধরে তুলে নিয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দেন। রাগ কি জিনিস, নিজের ওয়াইফকে ধরে কুয়োর মধ্যে ফেলে দিল। শোনা যায় যে ওডিফ সাহেব নাকি, মানে এটা কেয়ারটেকারের কথা, শোনা যায় যে ওডিফ সাহেব নাকি এখন জেলে বন্দী হয়ে আছেন। আর ওই যে ওনার ওয়াইফ কুয়োতে পড়ে মারা গেছিলেন, তিনি এই 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 কুয়োর ওপরে দাঁড়িয়ে নাচেন আর ডাকেন তার সঙ্গী হওয়ার জন্য। কি সব ভয়ঙ্কর অভিজ্ঞতা মানুষের হয়, আমি বলছি আপনাদেরকে, আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে। তো সারান্ডার জঙ্গল হচ্ছে এরকমই বিভিন্ন ধরনের ভৌতিক ক্রিয়াকলাপের একটা অদ্ভুত কারখানা। এই জঙ্গলের মধ্যে যেমন বাগিয়া ভূতের অত্যাচার রয়েছে, যেমন ইকির বোঙার অত্যাচার রয়েছে, যেমন পিশাচের অত্যাচার রয়েছে, ঠিক সেই রকম রঙ্কিনী, জুকিন, ডাকিন, পেতনি এদের অত্যাচারও রয়েছে। জঙ্গল এমনিই ভয়ঙ্কর, বর্ষাকালে তো আরও ভয়ঙ্কর। সেই জন্য বর্ষাকালে জঙ্গলে যেতেই মানা করা হয়। সারান্ডার জঙ্গল কিন্তু ভীষণভাবে মানুষের কাছে একটা অচেনা জায়গা। কোথায় কিভাবে যাবে না যাবে মানুষ বুঝতে পারে না, সেই জন্যই তারা গাইড নিয়ে ভেতরে ঢোকে। এই রকম একটা ভয়ঙ্কর জঙ্গলের কি ঘটেছে তার কিছুটা বিবরণ আজকে আমি আপনাদেরকে দিলাম। যদি পরবর্তীকালে সারান্ডার জঙ্গলের ব্যাপারে আরও অনেক তথ্য জোগাড় করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সামনে আমি সেগুলো তুলে ধরব। তো আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। বলেছিলাম সারান্ডার জঙ্গল নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। জানি না আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে জানাবেন কমেন্টে। নমস্কার, আবার দেখা হবে। আরেকটা কথা বলি, আমি চিন্তা করছি এটা
অবশ্যই এখন চিন্তার জায়গাতেই রয়েছে যে ধারাবাহিক গল্প আনার জন্য, মানে ধারাবাহিক লাইভ করবার জন্য একটা গল্প, সেটা টানা কিছুদিন আমি বলবো, বলার পর শনিবার কিংবা রবিবারে সেটা থেকে, সেই গল্পটা থেকে আপনাদের জন্য কুইজ থাকবে। জানি না, এটা চিন্তাভাবনার পর্যায়ে, আমি গ্রুপের সঙ্গেও এটা নিয়ে আলোচনা করব। আপনাদেরও মতামত চাইছি যে আপনারা কি বলেন, এরকম কি করা যায়, এরকম কি করব? যদি বলেন আর যদি গ্রুপ আমাকে সম্মতি দেয়, তাহলে অবশ্যই আমি এই ব্যাপারে এগোব। কোনো দিনও ভালোবাসার গল্প থাকবে, কোনো দিনও ভূত প্রেতের গল্প থাকবে, আবার কোনো দিনও গোয়েন্দা কাহিনীও থাকবে। আপনারা চিন্তা করে বলুন, কমেন্ট করুন, এবং আমিও আমার অ্যাডমিন প্যানেলের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করি। দেখা যাক, খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন গল্প নিয়ে আরেকদিন। নমস্কার, শুভরাত্রি।